ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করে নেব। তবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এসবিআর এডটেকের এই চ্যানেলে। আমি তোমাদের এসবিআর স্যার। আজকে তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট সেই প্রথম 20টি এমসিকিউ করাবো এবং তোমরা কিন্তু আমার সঙ্গে এই এমসিকিউ গুলো একবারে নোটবুক নিয়ে বা খাতা কলম নিয়ে সেটা সলভ করে নাও। কিতাবুল হিন্দ বা তহকিক-ই-হিন্দ এই গ্রন্থটির রচয়িতাকে আমরা প্রথম যেটা ক্যারেক্টার পড়েছিলাম আল-বেরুনি, তিনি এই তহকিক-ই-হিন্দ অথবা কিতাবুল হিন্দ দুটাই একই নাম, একটি বইয়েরই নাম কিতাবুল হিন্দ এবং তহকিক-ই-হিন্দ, এটা আল-বেরুনি রচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেনে আমরা আসি, যেখানে আছে ইবন বতুতা তার ভ্রমণ বিবরণীতে সুলতানি আমলের ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদানের ব্যবস্থাকে কি বলে অভিহিত করেছেন। মানে সে যে সুলতানি ব্যবস্থা চলতো, মুঘল সুলতানি ব্যবস্থা, তখন সেই ঘোড়া দিয়ে মেসেজ পাঠানো হতো। মানে ঘোড়ার ওপরে যে এই মানুষটি বসে আছে, এ একটা কোনো মেসেজ নিয়ে যাচ্ছে যেটা দূর দেশে বা দূর রাজ্যে কোনো রাজাকে দেবে। তো ঘোড়া করে এই যে মেসেজ পাঠানোর পদ্ধতি, একে বলা হতো কি? দাওয়া, উলাক, সরাই নাকি মনসব? এটাকে বলা হতো উলাক। মনে রাখবে, এই যে উলাক, উলাক হলো ঘোড়াতে করে সেই মেসেজ পাঠানোর প্রথা ছিল। আর দাওয়া মানে হচ্ছে পায়ে হেঁটে যাওয়াকে দাওয়া বলা হতো। পরবর্তী প্রশ্নে আসি আমরা। পারস্যের রাজা মির্জা শাহরুখ দূত আব্দুর রজ্জাক কার রাজত্বকালে বিজয়নগরে সাম্রাজ্য পরিদর্শন করেন? তো আব্দুর রজ্জাককে পাঠানো হয়েছিল সেই আমাদের ভারতবর্ষে একটি রাজার সঙ্গে দেখা করার জন্য। সেই রাজাটির নাম কি ছিল? সেই রাজাটির নাম ছিল দ্বিতীয় দেবরায়। তিনি কোথাকার রাজা ছিলেন? বিজয়নগরের রাজা ছিলেন, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আসি, ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ে তার পেশা মূলত কি ছিল? সেটা কি সেনাপতি, চিকিৎসক, চিত্রকর নাকি ধর্মযাজক? তিনি ফ্রান্সোয়া বার্নিয়ে অ্যাকচুয়ালি ছিলেন চিকিৎসক, যিনি সেই মোগল সম্রাটের ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন। তোমরা যদি ফ্রান্সোয়া বার্নিয়ের এই কাহিনীটি ভালো মতো না দেখে থাকো, তবে প্রতিটি ক্যারেক্টার আল-বেরুনি, ফ্রান্সোয়া বার্নিয়ে, তারপরে মার্কো পোলো এবং ইবন বতুতা, সবার আমি ডিটেলড অ্যানালিসিস করেছি। নিচে হিস্ট্রি প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে টোটালি ভিডিওগুলো ফ্রিতে দেওয়া আছে, দেখে নিও। কোন বিদেশি পর্যটকের বিবরণ থেকে দক্ষিণ ভারতের মুক্তা সংগ্রহ সম্পর্কে বিস্তারিত জানা যায়? প্রথম যে আমাদের বিদেশি পর্যটকটি এসেছিলেন, মানে দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তিনি ছিলেন মার্কো পোলো। এবং মার্কো পোলো সেখানে গিয়ে বলেছিলেন এখানে দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে মুক্ত পাওয়া যায় এবং সেই মুক্তগুলো কি করে ওঠানো হতো, ডুবুরিরা মন্ত্র করে কিভাবে সমুদ্রে ডুব দিত, পুরো কাহিনী বুঝিয়েছি। মার্কো পোলোর ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, হিস্ট্রি প্লেলিস্ট বলে সেই লিঙ্কটিতে পেয়ে যাবে। ইবন বতুতার মতে সুলতানি আমলে পায়ে হেঁটে যে ডাক আদান প্রদান করা হতো, যেটা একটু আগেই আমি বললাম যে সেটার নাম ছিল দাওয়া এবং ঘোড়াটির নাম ছিল কি? উলাক। ঘোড়া করে যদি তুমি কোনো মেসেজ পাঠাও সেটাকে বলা হচ্ছে উলাক। তো উলাক এখানে হবে না, এখানে পায়ে হেঁটে যেহেতু সেটা হয়ে যাচ্ছে দাওয়া। নেক্সট কোশ্চেনে আমরা আসি। এখানে হলো আব্দুর রজ্জাকের বর্ণনায় বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা কোনটি ছিল? তো তখন বিজয়নগরে সেই মুদ্রাগুলো বা পয়সাগুলো সেগুলো সোনার ছিল এবং তামারও ছিল। যেটা সব থেকে দামি ছিল সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল বরাহ। ওকে। এবং নিচে যদি তুমি বলো যেগুলো কম দাম ছিল, সেটা পেরতাপ বলতে পারো এবং জিতল বলতে পারো, এগুলো কম দামি ছিল বা তামার ছিল। কোন জিনিসটা তামার ছিল, কোন মুদ্রাটা, তুমি আমাকে ডেসক্রিপশনে লিখে জানাও, বা সরি কমেন্টে লিখে জানাও। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ে ভারতের কোন অঞ্চলকে মিশরের চেয়েও সমৃদ্ধশালী বলেছেন? এখানে কার কথা বলছি আমি? সেই ফ্রান্সোয়া বার্নিয়ে ভারতের কোন অঞ্চলকে তিনি মিশরের চেয়েও সমৃদ্ধশালী বলেছেন? আমি তোমাদেরকে প্রতিটা যখন ক্যারেক্টার পড়িয়েছি তখন কি বলেছি? যে বাংলা, তখনকার বাংলা মানে পুরো আমাদের বেঙ্গলটা, পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ তখন একত্রে ছিল। তখন এটা সব থেকে বেশি সমৃদ্ধশালী ছিল। এখানে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যেত, সুন্দর সুন্দর এখানে ভেষজ উদ্ভিদ পাওয়া যেত, শাকসবজি পাওয়া যেত, ধান গম খুব পরিমাণে হতো। কিন্তু এখানকার ওয়েদারটা ছিল স্যাঁতসেঁতে,
তবুও সব থেকে সমৃদ্ধশালী অঞ্চল বলতে কিন্তু বাংলাকেই বলতে হবে, কারণ এখানে সব থেকে বেশি ধান গম এগুলো পাওয়া যেত। আর মানুষের জীবনে কিন্তু খাবারটাই মেন। আর তখনকার দিনে সব থেকে বড় লোক যে যদি জায়গা বলো তাহলে বাংলা ছিল সেটা। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মুরফিলি অথবা মতোপল্লী, মানে যেটাকে এখন মুতোপল্লী বলা হয়, সেই অঞ্চলটি কিসের জন্য জগৎ বিখ্যাত ছিল? মনে রাখতে হবে এই যে মুরফিলি এবং মতোপল্লী, এটা দক্ষিণ ভারতের একটি অংশ। একদম যদি তুমি নিচের দিকে চলে যাও, ঠিক আছে, সেখানে যেখানে আমরা এখন কর্ণাটক জানি, তামিলনাড়ু জানি, সেই অঞ্চলে এই জায়গাটি রয়েছে মরফেলি অথবা মতোপল্লী। সেখানে সব থেকে বেশি হিরে পাওয়া যায়, মনে রাখতে হবে। এত বেশি হিরে পাওয়া যেত সেখানে যে নদীতে যখন বন্যা হতো, পাহাড় থেকে যখন নদীর জল আসতো, সেই নদীর জলে হীরের টুকরো পাওয়া যেত এবং সোনা পাওয়া যেত, মনে রাখতে হবে। আল বিরুনির কিতাবুল হিন্দ গ্রন্থে হিন্দুদের কটি আশ্রম এবং জীবন পর্যায়ের কথা বলা হয়েছে? আমরা জানি যে হিন্দু পর্যায়ে 4টি প্রথা রয়েছে বা 4টি পর্যায় রয়েছে। গ নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে প্রথমে কি, প্রথমে ব্রহ্মচর্য মানে পড়াশোনার বয়স, তারপরে হচ্ছে গ্রাহ্য মানে গৃহ যেটাকে বলা হয় যে সংসারের বয়স, তারপরে হচ্ছে বানপ্রস্থ যেখানে তোমাকে জঙ্গলে চলে যেতে হবে, এবং শেষে হচ্ছে সন্ন্যাস। ঠিক আছে, সন্ন্যাস, পুরো সব কিছু ত্যাগ করে দিতে হবে। তো এই 4টি প্রথা রয়েছে। তো আলবিরুনি যখন ভারতবর্ষে এসেছিলেন সাধু সন্ন্যাসীদের কাছ থেকে এটি জেনেছিলেন। তখনকার দিনে মানুষ কিন্তু কাগজ কলমে লিখতো না, ঠিক আছে, তখনকার দিনে মানুষ কিন্তু কাগজে লিখতো না, তখন লিখতো গাছের ছালে। ঠিক আছে, এখানে সেটাই বলা হয়েছে। প্রাচীন ভারতের পণ্ডিতদের লেখার উপাদান সম্পর্কে আল বিরুনি তার বিবরণে কি জানিয়েছেন? তারা কাগজে লিখতো না, তারা পশুর চামড়ায় লিখতো না, তারা সেই যে ভূর্য পত্র এবং তাল পাতার মধ্যে লিখতো, রেশমের কাপড়ও নয়, মনে রাখতে হবে। একটি গাছের সুন্দর একটা বাকল পাওয়া যায় বা চামড়া পাওয়া যায়, ঠিক আছে, মানে তোমরা জানো কি না ইউক্যালিপটাস বলে একটা গাছ আছে, ইউক্যালিপটাস গাছ পুরোপুরি সাদা হয় এবং অনেক লম্বা হয়, সেটার চামড়াটা খসে পড়ে, সেই চামড়াটা একদম টোটালি সাদা দেখতে হয়। সেখানে তারা আগে এই কি বলে লেখাপড়াগুলো করতো। ওকে, আগেকার পণ্ডিতরা, পণ্ডিত বলতে যারা লেখাপড়া করতো। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ে ভারতের কোন শহরকে ভারতবর্ষের এথেন্স বলেছেন? তবে যখন ফ্রান্স থেকে সেই ফ্রান্সোয়া বার্নিয়ে এসেছেন, তখন ভারতের কোন শহরকে এথেন্সের সঙ্গে তুলনা করেছেন? এথেন্স তখনকার একটি রাজধানীর মতো ছিল এবং খুবই বিখ্যাত একটা শহর ছিল, কিন্তু ভারতবর্ষের কোন শহরকে সেই শহরের সঙ্গে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে বারাণসী। বারাণসী সেটি এমন একটি সুন্দর কারুকার্য শহর ছিল যেখানে বিশাল বড় বড় বিল্ডিং ছিল এবং সিঁড়ি ছিল, আর সিঁড়িগুলো একদম নামতো কোথায়? গঙ্গার ঘাটে নামতো। তো এজন্য সেই শহরকে বলা হয়েছিল ভারতবর্ষের এথেন্স। কে বলেছিল? ফ্রান্সোয়া বার্নিয়ে। বার্নিয়ের বিবরণ অনুযায়ী মুঘল যুগে ভারতের সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কার হাতে ছিল? মানে ভারতবর্ষের যত জমি আছে সেগুলোর একটাই মালিক ছিল, সেটি কে ছিল? তখনকার গ্রাম পঞ্চায়েত, জমিদার, কৃষক নাকি সম্রাট? সম্রাট ছিলেন। মানে তখনকার যে মোগল সম্রাট তিনি ছিলেন পুরো ভারতবর্ষের সমস্ত জমির মালিক। এর পরবর্তীতে চলে আসছি আমরা মরক্কোর পর্যটক ইবন বতুতা। মরক্কোর কোথাকার পর্যটক ইবন বতুতা? মরক্কোর পর্যটক। বাংলায় পদার্পণ যখন করেন তখন বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? আমি এটা পড়িয়েছিলাম যে ইবন বতুতা যখন বাংলায় আসেন তখন সেখানকার স্বাধীন যে সম্রাট আছে তার নাম ছিল ফখরুদ্দিন। ওকে, ফখরুদ্দিন, নট ইলিয়াস শাহ, আলাউদ্দিনও না, মুর্শিদ কুলিও না, তখনকার সম্রাটের বাংলার নাম ছিল ফখরুদ্দিন। এরপরের কোশ্চেনে আসি। আল বিরুনির তার কিতাবুল হিন্দে হিন্দু সমাজের চতুর্বর্ণের বাইরে থাকা নিম্ন শ্রেণীর মানুষদের কি নামে উল্লেখ করেছেন? মানে 4টা বর্ণ আমি একটু আগেই বললাম যে প্রথমে ব্রহ্মচর্য, তারপরে কি গৃহস্থ, তারপরে কি, তারপরে হচ্ছে বানপ্রস্থ, তারপরে লাস্টে সন্ন্যাস। সেটার এই 4টার বাইরে যারা থাকতো তাদেরকে বলা হতো অন্তর্য এবং শ্লেষ। তো অন্তর্য তাদেরকে বলা হতো, এখানে অন্তর্যটা অ্যান্সার হয়ে যাবে, কারণ চতুর্বর্ণের বাইরের নিম্ন শ্রেণীর মানুষ বলেছে। আর শ্লেষ যে আছে না, শ্লেষ কাদের বলা হতো? যারা সেই হিন্দু ধর্মে হয়েও বাইরে থেকেও তারা গো মাংস খেত, তাদেরকে বলা হতো শ্লেষ। তো অন্তর্য হয়ে গেল এখানে পারফেক্ট অ্যান্সার।
নেক্সট, আমি কিন্তু তোমাদেরকে প্রতিটা এমসিকিউ ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, এবং প্রতিটি চ্যাপ্টার থেকে যদি তোমরা এমসিকিউ এভাবেই আমার সঙ্গে সলভ করতে চাও এবং ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করতে চাও, তবে আমি বলবো আলফা সেই ইতিহাস ব্যাচটি নিয়ে নাও, যেখানে শুধুমাত্র 149 টাকায় তুমি পুরোপুরি থার্ড সেমিস্টার আমার সঙ্গে পড়তে পারছো। তোমাকে আমি প্রতিটি চ্যাপ্টারের সেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করাবো, যেখান থেকে তুমি সব কমন পাবে। সঙ্গে আমি আমার প্রিমিয়াম নোটস তোমাকে প্রোভাইড করব। তোমাকে এবিটিএ এবং র্যান মার্টিন এবং অন্যান্য বিখ্যাত যে প্রশ্ন বিচিত্রাগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট দিয়ে দেবো, যেগুলো তুমি ডাউনলোড শেয়ারও করতে পারবে। তবে সেই তুমি চাইলে ব্যাচটি জয়েন করতে পারো। ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক রয়েছে, SBR EdTech অ্যাপ, যেটা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে তুমি লগ ইন করে এই ব্যাচটি নিতে পারো। শুধুমাত্র 149 টাকা, একবার পেমেন্ট, মাসিক কোনো নয়, একবার পেমেন্ট করে পুরো থার্ড সেমিস্টার পড়ো। আর যদি তোমার ইচ্ছে হয় বাংলা এবং ইংলিশও পড়বে, তাহলে কিন্তু তুমি মহাকম্বো ব্যাচটি নিয়ে নিতে পারো, যেখানে তোমাকে 4টি সাবজেক্ট পড়ানো হবে শুধুমাত্র 399-এ। সেই 4টি সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, ইতিহাস এবং জিওগ্রাফি। ওকে, বা তুমি সেই 3টে সাবজেক্টও নিতে পারো, বাংলা, ইংলিশ, ইতিহাস, যেটা তোমার পড়ে যাবে 349 টাকা। বা তুমি এই নাম্বারে মেসেজ করতে পারো, নিচের নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করলে আমি তোমাকে সেই প্রাইস চার্টটি পাঠিয়ে দেবো। আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী বিজয়নগরের সাম্রাজ্যের সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব কোনটি ছিল? আব্দুর রাজ্জাক যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন তিনি দ্বিতীয় দেবরায়ের সেই মহলে গিয়েছিলেন, যেটা হচ্ছে বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্যে সব থেকে জাঁকজমকপূর্ণ যে অনুষ্ঠানটি হতো, সেটির নাম কি? দোলযাত্রা, দেওয়ালি নাকি মহানবমী? মহানবমী। এই উৎসবটি প্রায় 9 দিন ধরে চলতো, এবং এখানে অনেক হাজার হাজার হাতি আনা হতো, অনেক মানুষ আসতো, অনেক রাজারা আসতো, এবং এই উৎসবটিকে কিন্তু সাকসেসফুল করে তুলতো। চলো পরবর্তী কোশ্চেনে আসি। আলবেরুনি ভারতের কোন শহরে একটি বিখ্যাত সূর্য দেবতার মূর্তি নিখুঁত বর্ণনা দিয়েছেন? মনে রাখবে, আলবেরুনি যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন তিনি যখন আফগানিস্তানের পথ হয়ে আসেন, তখন একটি শহরে যান, যেই শহরটির নাম হলো মুলতান। সেই মুলতান শহরে তিনি দেখেছিলেন একটি সুন্দর সূর্যদেবের মূর্তি। এবার এই মুলতান শহরটা এখন ভারতবর্ষের মধ্যে আমরা কি জানতে পারি? অ্যাকচুয়ালি না, এটা এখন পাকিস্তানের অন্তর্গত। তখন পাকিস্তান ভারতের মধ্যেই ছিল। তো মনে রাখতে হবে, মুলতান শহরটি তখন কিন্তু ভারতেই ছিল, এখন ভারতবর্ষে নেই, পাকিস্তানে আছে। আর সেই মুলতানে দেখেছিলেন সূর্যদেবের একটি সুন্দর মূর্তি, নিখুঁত মূর্তি। ফ্রান্সোয়া বার্নিয়ে আগ্রার তাজমহলের সৌন্দর্য মুগ্ধ হয়ে এটি কোন বিশ্ববিখ্যাত কীর্তির চেয়েও শ্রেষ্ঠ বলেছেন? ফ্রান্সোয়া বার্নিয়ে যখন ভারতবর্ষে আসলেন, তখন মোগল সাম্রাজ্যে তিনি আমাদের যে শাহজাহানের সব থেকে বড় ছেলে, তার কিন্তু চিকিৎসার জন্য এসেছিলেন। তো তার চিকিৎসা চলাকালীন তার সৌভাগ্য হয় তাজমহলে যাওয়ার। তো ফ্রান্সোয়া বার্নিয়ে সেখানে গিয়ে বলেন, তাজমহল হচ্ছে সেই ইজিপ্টের বা মিশরের সে বিখ্যাত পিরামিডের থেকেও সুন্দর। তাহলে আমি এখানে মিশরের পিরামিডটি করে দেবো কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে আসি আমরা। মার্কো পোলো চীন দেশে থেকে ফেরার সময় মার্কো পোলো চীন দেশ থেকে ফেরার সময় কোন বিশেষ দায়িত্ব পালন করেছিলেন? এটা আমি সহজে ডিরেক্টলি অ্যান্সারটা বলে দিই। মার্কো পোলো যখন চীন দেশ থেকে ফিরছিলেন, ওকে, তখন তিনি পারস্যের যে মানে হবু একটা হতে চলেছে, ভাবি হতে চলেছে, মানে তখন রাজকুমারী ছিল, কিন্তু পারস্যের সেই রাজকুমারের সঙ্গে তার বিয়ে হবে। তো সেই রাজকুমারীকে কিন্তু তিনি একটু লিফট দিয়েছিলেন তার জাহাজে করে। এখানে ওই অপশনটি আছে, মঙ্গল নয়, নতুন বাণিজ্য পথ নয়, এই যে পারস্যের ভাবি সম্রাজ্ঞীকে পৌঁছে দেওয়া। ওকে, পারস্যের ভাবি সম্রাজ্ঞীকে পৌঁছে দেওয়া। তবে তিনি চীন থেকে পারস্যের ভাবিকে নিয়ে এসেছিলেন, লিফট দিয়েছিলেন তার সেই বিশাল বোটের মধ্যে, মনে রাখতে হবে। ওকে, এরপরে লাস্ট কোশ্চেনে আজকের জন্য চলে এসেছি। বার্নিয়ে বিবরণ অনুযায়ী মুঘল সম্রাট শাহজাহানের তৈরি জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন। শাহজাহানের একটি বিখ্যাত সিংহাসন ছিল, যেটা ময়ূরের মতো দেখতে ছিল, উপরে ময়ূরের অনেক কিছু লাগানো ছিল, পালক টালক এবং অনেকগুলো কিন্তু মুক্তা, তারপরে মতি যেগুলো হিরে হয় সেগুলো লাগানো ছিল, নিরেট সোনা লাগানো ছিল।
তো সমস্ত কিছু মিলিয়ে এই সিংহাসনটি সব থেকে দামি সিংহাসন বলা হতো তখনকার দিনের। আর এই সিংহাসনটির দাম নাকি তখনকার দিনে প্রায় 4 কোটি টাকার মতো ছিল। ঠিক আছে, 4 কোটি টাকা। তো 4 কোটি টাকা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এবার ভাবো তখনকার দিনে যদি এটা 4 কোটি টাকা হয়, তাহলে বর্তমান যুগে সেটির দাম কত হতে পারে? কম করে হলেও 100 কোটি টাকা পার হয়ে যাবে, তাই না? তাহলে ভাবো একটা বসার চেয়ার যদি সেটাই 100 কোটি টাকা হয়, তাহলে সেই মুঘল সম্রাট শাহজাহান তারা কতই না কত বেশি বলশালী এবং শক্তিশালী টাকার দিক থেকে ছিল। তো আজকে এই ক্লাস দ্বারাই আমাদের শেষ হলো। তো এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি করালাম। তোমার যদি এই প্রিমিয়াম নোটসগুলি দরকার হয়, আমার হিস্ট্রির আলফা ব্যাচটি নিয়ে নিতে পারো। খুবই প্রিমিয়াম ব্যাচ রয়েছে যেখানে তুমি এই নোটগুলো পেয়ে যাচ্ছ, যেটা সঠিক অ্যান্সার সেটা গ্রিন হয়ে থাকবে, তুমি এটাকে পড়তে পারছো, নিচে ফ্যাক্টও লেখা থাকবে। ফ্যাক্টগুলো পড়ে তুমি সেগুলো মুখস্থ করে সঙ্গে সঙ্গে মক টেস্টও দিতে পারবে। আর এর সঙ্গে হ্যাঁ, মক টেস্ট দিতে পারবে কিন্তু ফ্রিতে, তাও কি। তারপরে এর সঙ্গে তুমি আমার এই ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, যেগুলো ইউটিউবে কিন্তু সরাসরি আপলোড হবে না। অনেক ক্লাস যেগুলো প্রিমিয়াম ক্লাসেস রয়েছে, যেখানে আমি তোমাকে সব থেকে ইম্পর্টেন্ট 150টার মতো এমসিকিউ করাবো একটা চ্যাপ্টার থেকে, সেই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র অ্যাপের সেই ব্যাচের মধ্যেই পাবে। তবে অবশ্যই জয়েন হয়ে নিও এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ সুন গাইস।